সমন্বয়ক বলেন যারা বাংলাদেশের ম্যাক্সিমাম যারা সমন্বয়ক ছিল অধিকাংশ হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা। পরবর্তীতে আমাদের ইন্টারনাল আমলে আমাদেরকে মানে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে, অথচ আমাদের এই স্বীকৃতিটা অনেকেই দিতে চায় না। কিন্তু আপনারা দেখেন আমাদের আনকন্ডিশনালি আমরা কিন্তু রাজপথে ছিলাম এবং আমাদের দলের প্রায় 500 জনের অধিক আহত হয়েছে, 12 জন শহীদ হয়েছে। তো এই স্বীকৃতি আসলে আমরা আনুষ্ঠানিকভাবে কখনো পাই নাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আন্দোলনটাকে শেষ পর্যন্ত সফল করার জন্য আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখার চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত আন্দোলনটা সফল হয়েছে। এই আন্দোলনটা সফল হওয়ার পর আমরা অনেককে চিনতে পেরেছি, বিশেষ করে শিবিরের যারা, তাদের কিন্তু মানুষ চিনত না। আমার খুব প্রশ্ন জায়গায় যে আসলে যদি আন্দোলন সফল না হইতো তাহলে এই শিবিরের যারা এখন বড় বড় কথা বলছে বা যারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছে তাদেরকে কি দেশের মানুষ চিনতো? নিশ্চয়ই চিনতো না। কিন্তু আমরা যারা ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র দলের যারা বা বিএনপির যারা পরিচয়টাকে ওপেন করে আমরা যারা রাজপথে ছিলাম, তাহলে আমাদের পরিস্থিতি কি হইতো? কিন্তু তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু তখন কিন্তু পরিচয়টা গোপন করিনি, বরং আমরা পরিচয়টাকে ওপেন করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আর শিবিরে তখন কিন্তু আসলে মানুষ চিনতো কিনা সন্দেহ। এখন তারা সফল হওয়ার পর অনেক কিছু বলছে, কিন্তু আলটিমেটলি আমি মনে করি এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের একক সফলতা না বা কোনো ছাত্র সংগঠনের একক সফলতা, বরং এই আন্দোলনটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং দেশের জনগণের সফলতা। এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে আসছে তখনই কিন্তু আন্দোলনটা সফল হয়েছে। 5 তারিখে মনে হয়েছিল যে আন্দোলনটাকে সফল করতে হবে, কারণ আমাদের অর্জনটাকে ধরে রাখার জন্য। কিন্তু 18 তারিখ আর 19 তারিখের প্রেক্ষাপট যখন দেখেছি যে আমরা ওপেনলি রাস্তায় নেমেছি এবং মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, তখন কিন্তু আমাদের মনে হচ্ছিল যে এই আন্দোলনটাকে সফল করা ছাড়া, অর্থাৎ শেখ হাসিনার পতন ছাড়া আসলে আমাদের কোনো বিকল্প নাই। হয়তো আমাদের রাস্তায় জীবন দিতে হতো, না এতে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। কিন্তু সেটা যদি করতে না পারি তাহলে আমরা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি বা যারা রাজনৈতিক দলের নেতা রয়েছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। আমরা তখন আন্দোলন চলাকালীন সময় আমরা আলোচনা করছিলাম এই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, সফল করতে হবে। সে পর্যায়ে থেকে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ যেভাবে আন্দোলনটাকে সমন্বয় করা যায়। কিন্তু যখন জেলে ছিলাম তখন আসলে একটা টেনশন ছিল যে আসলে আমি তো এখন নিরাপদ, কিন্তু আমার যারা সহযোদ্ধা রয়েছে বা যারা আন্দোলন করছে তারা আসলে কতটা নিরাপদ রয়েছে, কারণ তারা তো এখন রাস্তায় আন্দোলন করছে, কখন কারোর উপর কি হয় না হয়। তো একটা জিনিসটা আগে চিন্তা ছিল, তো আসলে আমি যখন আন্দোলন চলাকালীন সময় 18 তারিখ 19 তারিখ বিশেষ করে যাত্রাবাড়ি কাজলা এলাকায়, এই এলাকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, এখানকার রাস্তার যে পথ শিশু বা সুবিধাবঞ্চিত মানুষ তারা যেভাবে রাস্তায় নেমেছে, স্কুলের শিক্ষার্থীরা, তখন মনে হচ্ছে যে এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে যেখানে মানুষ অংশগ্রহণ পাচ্ছে এই আন্দোলন অবশ্যই সফল হবে। সেটা আমার একটা বিশ্বাস ছিল এবং কারাগারের থেকে এটা মানে আমি এটা বিশ্বাস পাচ্ছিলাম যে আন্দোলন সফল হবে। এবং কারাগারে থাকা অবস্থায় তখন তো আসলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তখনকার কারাগারের পরিস্থিতি এরকম ছিল একসাথে মসজিদে নামাজ পড়ার মতো ব্যবস্থা ছিল না, কারাগারের স্বাভাবিক নিয়ম থেকে প্রতি সপ্তাহে বাসায় ফোন করা যায় সেটা সুযোগ ছিল না, কোনো ধরনের সাক্ষাৎ ছিল না। তো সব কিছু একটা ধরনের ব্ল্যাকআউট ছিল কারাগারের সাথে সম্পর্ক। কিন্তু আমরা আমাদের যে কারাগারে যারা কারারক্ষী ছিল তাদের মাধ্যমে বাইরের যোগাযোগটা করতাম বা বাইরের খোঁজ খবর নিতাম। তো আমাদের প্রতিদিনই কোনো না কোনো কারারক্ষীর সাথে কথা হতো, তারা বাইরের আপডেটটা জানাইতো। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে না সরকার আসলে আস্তে আস্তে পতনের দিকেই যাচ্ছে। এবং একটা সময় গিয়ে আমি বিশেষ করে 5 তারিখে যখন দুপুরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাই, তখন আমার যেই ইয়াতে ছিলাম ভবন ছিল, ভবন নিচে হৈহুল্লোড় ছিল, তখন আমি বুঝতে পারিনি আসলে কী হচ্ছে। তা আমার রুমে অনেকে আসে, কারণ এই এরিয়াতে আমি একটু পলিটিক্যালি একটু সিনিয়র ছিলাম। তো সবাই বলছে যাতে কিছু একটা হয়েছে, তো আমি আসলে জানতাম না আসলে কিছু। পরবর্তী নিচে গিয়ে শুনি যাতে এরকম একটা কিছু। কিন্তু কারাগারে হচ্ছে সবচেয়ে বেশি গুজব ছড়ে, কারণ এখানে বাইরের তথ্য আসে না, একজন যেটা বলে সেটা সবাই বিশ্বাস করে। তো সেই জায়গাতে আমি কিছুটা কনফিউশনে ছিলাম। কিন্তু আমি যে ভবনে ছিলাম সেটা হচ্ছে 6 তলা আমি ছিলাম, 6 তলা থেকে বাইরের অবস্থা দেখা দিত। তখন মানুষ যে মিছিল নিয়ে যাচ্ছিল পতাকা নিয়ে, তখন আমারও কিছু একটা মনে চলছে যে মানুষ যেহেতু জাতীয় পতাকা নিয়ে মিছিল করতেছে তাহলে কিছু একটা হয়েছে। তো আমি সেদিন রাতে মানে সেদিন সন্ধ্যায় যখন সেদিন লকআপ বন্ধ করে দেয় 4টা বাজে, অন্যদিন সাধারণত লকআপ বন্ধ করে 5টায়, সন্ধ্যার দিকে কারাগারে যে অ্যানাউন্সমেন্ট দেয় যে আসলে আগামীকালকে থেকে সব কিছু ওপেন, অর্থাৎ সাক্ষাৎ করতে পারবেন, আপনার বাসায় ফোন করতে পারবেন, তখন কিছু মনে হচ্ছিল যে কিছু একটা হয়েছে। তখনও নিশ্চিত না যে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু যখন রাতে আমরা যে পরিচিত কারারক্ষী সে এসে আমাকে জানাই, ভাই আপনাদের আগামীকালকে সবাইকে মুক্তি দেবে, শেখ হাসিনা পালিয়ে গেছে।